আজ আমার ননদের বিয়ে, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, টেবিলে প্রচুর খাবার রাখা, চারদিকে সুন্দর করে সাজানো কত আলো, কত আনন্দ, গান বাজনা সব মিলে একটা উৎসব মুখর পরিবেশ। আমার শ্বশুর শাশুড়ি, দূর দূরান্তের সকল আত্মীয় স্বজনরা এসেছে। কিন্তু এত বড় একটা অনুষ্ঠানে এত আত্মীয় স্বজনের মধ্যে আমার বাবা মা আর ছোট ভাইকে দাওয়াত করা হয়নি। অনেকে জিজ্ঞাসা করেছে, ইতি তোমার মা বাবা আসেনি? আমি প্রতিবারই কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেছি। মা বাবা আমাকে বারবার বলেছে, মা ইতি আমাদের দাওয়াত করা হয়নি, সেজন্য তুমি কিন্তু একদম মন ছোট করো না। তুমি তোমার ননদের বিয়েতে আনন্দ করো। মা বাবা যতই বুঝাক না কেন আমার মন বারবারই কেঁদেছে, কেমন যেন নিজেকে ছোট মনে হচ্ছে। তবে সব থেকে বেশি খারাপ লাগছে আমার হাজবেন্ডের কথা ভেবে। তার কি একবারও মনে হলো না এত বড় একটা অনুষ্ঠানে তার শ্বশুর শাশুড়িকে দাওয়াত দেওয়ার কথা? অনেক কিছু মনে হলো, মনের ভেতর সব চাপা দিয়ে ননদের বিয়ের কাজ হাসি মুখে সম্পন্ন করলাম। রাত 8টায় ননদকে বিদায় দিয়ে ঘরে আসতে আমার স্বামী আহনাব বলল, ইতি তৈরি হয়ে নাও, এক জায়গায় যাও। আমি বললাম, কোথায়? সে বলল, গেলেই দেখতে পাবা। আমি কিছু বলার আগে শাশুড়ি মা এসে আহনাবকে বলল, এত রাতে কোথায় যাবি বাবা? আহনাব নির্দ্বিধায় বলল, শ্বশুর বাড়ি মা। শাশুড়ি মা বললেন, এত রাতে ওই বাড়িতে কি? বাড়িতে এত গেস্ট, সবাই কি বলবে? আহনাব বলল, কেউ দেখতে পাবে না মা, তুমি চিন্তা করো না। ইতি তাড়াতাড়ি রেডি হয়ে নাও তো। শাশুড়ি মা বললেন, বাবা কি হয়েছে আমাকে বল, কেন রাগ করেছিস নাকি? কিছু তো খেলিও না। আহনাব বলল, মা আমি আর ইতি ওইখানেই খাবো। আশা করি আমাদের দুজনের জন্য খাবার তারা ব্যবস্থা করতে পারবে। তাদের অনেক টাকা পয়সা না থাকলেও মনটা অনেক বড় আছে। কি ইতি, রেডি হতে বললাম না, চলো। আহনাবের কথা শুনে আমার শ্বশুর রুমে ঢুকে বললেন, কি সমস্যা আহনাব, কোথায় যাচ্ছ এখন? আহনাবের সোজা উত্তর, শ্বশুর বাড়ি যাবো বাবা। শ্বশুরমশাই কিছুটা রেগে বললেন, কেন এত রাতে সেখানে কি হয়েছে? আর খুব দরকার হলে সকাল হোক, তখন যেও, এখন খেয়ে নাও। আহনাব বলল, বাবা আমি খাবো না, তুমি আমার বাবা, তোমাকে অসম্মান করতে পারবো না আমি। কিন্তু আমার বোনের বিয়েতে এত বড় একটা অনুষ্ঠানে এত লোককে বলতে পারলে, কিন্তু তুমি আমার শ্বশুর শাশুড়িকে বলতে পারলে না। যাক, তোমার মেয়ের বিয়ে তোমার ইচ্ছা, কাকে বলবে না বলবে তেমনি আমারও ইচ্ছা। আমি এখন কোথায় যাব? প্লিজ বাধা দিও না। তোমাকে রেডি হতে হবে না, ইতি এইভাবেই চলো। কথাগুলো বলে আহনাব আমার হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে আসলো। আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে খুব একটা দূরে না, গাড়িতে গেলে 5 মিনিট, হেঁটে গেলে 10 মিনিট। তাই দুজনে হেঁটেই রওনা দিলাম। হাঁটতে হাঁটতে এক পলক চাইলাম আমার প্রাণপ্রিয় স্বামীর দিকে। কেমন যেন অদ্ভুত ভালোবাসা কাজ করছে মানুষটার উপর। আমি জানি আহনাব আমাকে বাপের বাড়ি নিয়ে যাবে না, সামনে কফি শপে নিয়ে গিয়ে বলবে, চলো এই হালকা শীতে গরম কফি খাই, মাইন্ড ফ্রেশ লাগবে, সারাদিন তো অনেক কাজ করছো, এখন একটু রিল্যাক্স করো। কথাগুলো ভাবতে ভাবতেই কফি শপের সামনে চলে আসলাম। আহনাব কাশতে কাশতে বলল, ইতি চলো কফি। আহনাবকে আর কিছু বলতে না দিয়ে বললাম, বুঝেছি, চলেন এখন। তারপর দুজনে কফি শপে বসে কফি খেলাম। তারপর বললাম, এবার কি পরিকল্পনা, নাকি বাড়ি ফিরে যাব? আহনাব বলল, না না, আজকে আর বাড়ি যাব না, কফি শপে একটা গেস্ট রুম আছে, দেখি ব্যবস্থা করতে পারি কিনা। এই বলে কফি শপের ম্যানেজারের সাথে কথা বললো, তারপর রুমের চাবি নিয়ে ফিরে আসলো। অগত্যা দুজনে সেখানে রাত কাটালাম। পরের দিন সকালে বাড়ি ফিরে দেখি আমার ননদকে যেসব আসবাবপত্র দিয়েছিল বিয়েতে আমার শ্বশুর, সে সব কিছু ফেরত দিয়ে গেছে ননদের শ্বশুরবাড়ি থেকে। এগুলো নাকি তাদের স্টেটাসের সাথে যায় না। আরও অনেক কথা শুনিয়ে গেছে আর শ্বশুরকে। বাড়িতে ঢুকে শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে দেখি দুজনের মুখটাই মলিন। আহনাব শ্বশুরমশাইকে বলল, বাবা কি হয়েছে, আর এই জিনিসপত্র এখানে কেন? শ্বশুর তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তোমাদের না জানলেও চলবে। শাশুড়িমা কেমন ছল ছল চোখে ছেলের দিকে তাকিয়ে শ্বশুরের পেছন পেছন চলে গেলেন। অতঃপর দাওয়াত খেতে আসা ঋতু আন্টি বললেন, নতুন জামাই মানে আমার ননদের স্বামী নাকি আমার শ্বশুরমশাইকে ফোন করে বেশ কড়া কথা বলেছেন, কারণ এইসব জিনিসপত্র তাদের পছন্দ হয়নি। এসব জিনিস নাকি মেয়ের শ্বশুরবাড়িতে ফকির মিসকিনও দেয় না। কিন্তু আমার জানা মতে ফার্নিচারগুলো বেশ দাম দিয়ে কিনেছিলেন আমার শ্বশুরমশাই। ফার্নিচার কিনতে যাওয়ার আগে আমাকে শুনিয়ে শুনিয়ে বলেছিলেন, একমাত্র মেয়ে, আমরা তো আর যেমন তেমন ফার্নিচার দিতে পারবো না বড়লোক কুটুমকে। দেখো আহনাবের মা, লোকজন হাঁ করে তাকিয়ে দেখবে আমার মেয়ের ফার্নিচারগুলো। কথাগুলো যে আমাকে ঠেস মেরে বলেছিল তা বুঝতে আমার বাকি ছিল না। গরিব বাবা মার মেয়ে তাদের সাধ্যমতো ঘর সাজিয়ে দিয়েছিল ঠিকই, কিন্তু সেই ফার্নিচারগুলোর জায়গা হয়েছে স্টোর রুমে। তবে আমি ভাবিনি সবাইকে হাঁ করে দেওয়ার মতো ফার্নিচার এইভাবে ফেরত আসবে। আর সত্যি সবাই হাঁ করেই দেখবে, তবে জিনিসগুলো সৌন্দর্য নয়, দেখবে কোন খুঁতের জন্য জিনিসগুলো অপছন্দ হলো। কিছুক্ষণের মধ্যে শ্বশুরমশাই রেডি হয়ে বের হলেন। ফোনে কথা বলতে বলতে বুঝতে পারলাম নতুন জামাইকে অনুরোধ করছে শোরুমে এসে নিজের পছন্দ মতো ফার্নিচার নিতে। সোজা চলে যেতে গিয়ে কি যেন মনে করে এক পলক আমার দিকে চাইলেন আমার শ্বশুর আব্বা। এই প্রথম ওনার চাহনি কেমন যেন নরম মনে হলো। শ্বশুর শাশুড়ি পছন্দ করে ছেলের বউ করেছিলেন আমাকে। সবে 18 বছরের যুবতী লোকে বলতো, গরিবের ঘরে পদ্ম ফুল আমি। সেই পদ্ম ফুলকে প্রথম দেখায় পছন্দ করেন আমার শাশুড়ি মা তার একমাত্র ছেলের জন্য। স্বামী তার মায়ের পছন্দেই হ্যাঁ বলে দেয় আমাকে না দেখেই। স্বামী আমার বড় ইঞ্জিনিয়ার, শ্বশুর হচ্ছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার, শাশুড়ির বড় নার্সারি আছে। তার উপর আমার শ্বশুরের 100 বিঘা সম্পত্তিও আছে, আমাদের এলাকায় সবচেয়ে ধনী ব্যক্তি। এত বড় বাড়ি থেকে প্রস্তাব আসায় না করতে পারেনি আমার বাবা মা। আমার বাবা ছিলেন সাধারণ কৃষক, মা ছিলেন গৃহিণী। বিয়েও ঠিকঠাক হয়ে গেল। সবাই বলতো রাজপুত্রের সাথে নাকি আবার বিয়ে ঠিক হয়েছে। দেখতেও রাজপুত্র, আবার সম্পদেও রাজপুত্র। এই সময় সব মেয়েদের মন আনচান করে, আমারও করতো, হবু স্বামীকে দেখতে ইচ্ছা করতো, তার সাথে কথা বলতে ইচ্ছা করতো। কিন্তু বিয়ের তারিখ ঘনিয়ে এলেও আমার হবু স্বামী
স্বামীর সাথে দেখা বা কথা হলো না। তা মনে মনে হবু স্বামীর প্রতি হাজারটা অভিযোগ পুষে রাখলাম। মা বাবা জোর কদমে বিয়ের তোড়জোড় শুরু করলেন। সাধ্যের বাইরে গিয়ে বাবা সব টাকাও জোগাড় করলেন। 5 মণ ওজনের গরু জবাই করলেন, বড় একটা খাসি জবাই করলেন। বাড়ি চারদিকে আলো রোশনাই দিয়ে ভরিয়ে দিলেন। এসব দেখে আনন্দের মধ্যে কেমন যেন কষ্ট লাগলো। বাবা এত টাকা কোথায় পেল? মনে মনে ভীষণ বকতাম হবু স্বামীকে, কেন দেখতে এলো না, কথা বললো না। আজকালকার মানুষ না দেখে না কথা বলে বিয়ে করে। সে যদি আগে আমার সাথে কথা বলতো তাহলে বলতাম এত বড় অনুষ্ঠান না করে যেন, কি হবে এত লোক দেখিয়ে বিয়ে করে। কিন্তু মনের কথা আমার মনেই থাকতো, আর রাতের আধারে অভিমান অভিযোগগুলো চোখের জল হয়ে ঝরে পড়তো। দেখতে দেখতে বিয়ের সময় এলো। লাল টুকটুকে বেনারসি শাড়ি পরিয়ে আর শ্বশুরবাড়ি থেকে দেওয়া 10 ভরি গয়না দিয়ে আমাকে সাজানো হলো। পুরো এলাকার লোকের তো চক্ষু চড়ক গাছ। কত মানুষ যে আফসোস করলো। আবার অনেকে বলল দুজনকে সত্যি খুব সুন্দর মানিয়েছে, যেন দুইজন একে অপরের জন্যই তৈরি। তারপর কাজী আসলো, কবুল পড়ালো, বিয়েও হয়ে গেল। হবু স্বামী থেকে স্বামী হয়ে গেল। সকল অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া শেষ করে বাঁধলো বিপত্তি। আমার স্বামীর ফুপাকে নাকি মাংসই দেয়নি, শুধু হাড্ডি দিয়েছে। এই নিয়ে বিশাল ঝামেলা। ফুপা বলে উঠল আমার শ্বশুরকে, আলাউদ্দিন ভাই অনেকবার বলেছিলাম এমন ছোট লোক বাড়িতে ছেলে বিয়ে করায় না, শুনলেন আমার কথা, দেখো এখন কেমন মজা। এদিকে ছোট লোক বলে আমার চাচাতো ভাই ভীষণ রেগে যায়, শুরু হয় মস্ত ঝামেলা। অবশেষে আমার বাবা পা ধরে মাপ চেয়ে আমার চাচাতো ভাইকে দিয়ে মাপ চাইয়ে আমাকে বিদায় জানানো হয়। এত কিছুর মধ্যে এখনো আমি আমার স্বামীকে কোথাও দেখিনি বা তার কোনো কথাও শুনিনি। এমনকি আমরা একসঙ্গে এক গাড়িতেও আসিনি। আমি যখন বিদায়ের সময় কান্নায় ভেঙে পড়েছিলাম সেই সময়ও সে আমার পাশে ছিল না। আমার গাড়িতে কিছু আত্মীয় স্বজন বলছিল, বাবারে বাবা, এমন বিয়ে তো জন্মেও দেখিনি। কি যে দেখি আলাউদ্দিন ভাই ছেলেকে বিয়ে করালেন এই ঘরে, খালি তো আছে এই রূপ, বাপের তো আর কিছুই নাই, আবার মেয়েকেও খালি পাঠাচ্ছে। আহনাফকে নাকি একটা পাতলা ফ্যানের মতো চেন দিয়েছে। তাদের কথা শুনে আমার আরো কান্না পাচ্ছিল, সেই সাথে স্বামীর উপর অভিমানও বাড়ছিল। কিছুক্ষণ পর শ্বশুর বাড়ি পৌঁছালাম। তখনও আমার স্বামীকে কোথাও দেখলাম না, তবে আমার শাশুড়ি মাকে দেখলাম। তবে মুখটা মলিন করেছিলেন, কিন্তু আমাকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে মা, কাঁদছো কেন? আমি চাই আমার বৌমা হাসি মুখে আমার ঘরে প্রবেশ করুক। শাশুড়ি মায়ের এমন মন ভোলানো কথা শুনে মনটা ভালো হয়ে গেল। তারপর শাশুড়ি মা সহ আরো কিছু মহিলা আমাকে একটা ফুল দিয়ে সাজানো ঘরে বসিয়ে দিয়ে গেল। মনে মনে ভাবলাম, এটাই তবে আমার বাসর ঘর। বাসর ঘর ভাবতেই কেমন যেন আনমনেই লজ্জা পেয়ে গেলাম। কিছুক্ষণ পরে স্বামীর প্রতি অভিমানের ভারে মুখ গম্ভীর করে বসে রইলাম। জানি না রাত কতটা গভীর, তবে বিয়ে বাড়ি এতক্ষণে শান্ত হয়ে গেছে। হয়তো সবাই ঘুমিয়েও গেছে। সেই সময় মনে হলো কেউ চুপি ঘরে ঢুকলো। তারপর দরজা আটকালো। জিরো আলোয় দেখতে পেলাম শার্ট প্যান্ট পরা একটা যুবক ঘরে ঢুকেছে। আমি ভয় পেয়ে গেলাম। আমি তো জানি বর পায়জামা পাঞ্জাবি পাগড়ি পরে বাসর ঘরে আসবে, কিন্তু এই লোকটা তো সেইভাবে আসেনি। তার মানে অন্য কেউ ভেবে চিল্লাতে যাব। তখনই যুবকটা আমার মুখে হাত দিয়ে বলল, প্লিজ চিৎকার করো না, এত ঝামেলা শেষে অনেক কষ্টে বিয়ে করে বউ ঘরে তুলে আনছে, আর কোনো ঝামেলা চায় না। ভয়েস অ্যান্ড ভিডিও, জান্নাত স্টোরি।